নমস্কার সকলকে। জাস্ট থিঙ্ক অ্যান্ড লার্ন জিওগ্রাফি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে পুনরায় একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি আগামী 15ই সেপ্টেম্বর WBPSC তরফ থেকে মিসলেনিয়াস পরীক্ষার একটা যে ডেট ঘোষণা হয়েছে, তো সেই পরীক্ষার দিকে তাকিয়ে আমরা সেই বিগত সালে কি প্রশ্ন এসেছিল ভূগোল থেকে তা নিয়ে আমরা একটা আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আমি চাইবো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বেশি তথ্য গ্রহণ করুন এবং পরীক্ষায় সফল হয়ে উঠুন। চলুন দেরি না করে আমাদের বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে কি যে 2019 সালে মিসলেনিয়াস পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা হচ্ছে যে নিম্নোক্ত কোন দেশটির সাথে ভারতের স্থলসীমান্ত নেই। স্বাভাবিকভাবে চীনের সঙ্গে রয়েছে, এখানে চীন রয়েছে, চীনের সীমান্ত অরুণাচল প্রদেশের সঙ্গেও রয়েছে, আবার আমাদের উত্তরাখণ্ড এবং কাশ্মীর লাদাখের সঙ্গে রয়েছে। তাহলে আফগানিস্তানের সঙ্গে আছে, আফগানিস্তানের সঙ্গেও রয়েছে, মায়ানমারের সঙ্গেও রয়েছে। স্বাভাবিকভাবে এইখানে মায়ানমার রয়েছে, তাহলে মায়ানমারের সঙ্গে সীমানা রয়েছে। তাহলে কার সঙ্গে সীমানা নেই? স্বাভাবিকভাবে এখানে উত্তর কোনটা হবে? উপরোক্ত কোনোটি নয়। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবথেকে বেশি প্রদেশের সাথে সীমানা বন্টন আছে? আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে এইটা নিয়ে আলোচনা করেছিলাম কোন দেশের সঙ্গে কত কিমি দৈর্ঘ্যর সীমানা রয়েছে। এখানে দেখুন ফার্স্ট অপশান হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড অপশান হচ্ছে পাকিস্তান, নেক্সট হচ্ছে নেপাল, তারপরে হচ্ছে ভুটান। আমি আগের দিন বলেছিলাম যে বাংলাদেশের সঙ্গে রয়েছে 4096 কিমি, আবার পাকিস্তানের সঙ্গে রয়েছে 3023 কিমি, আবার নেপালের সঙ্গে রয়েছে 1751 কিমি, আবার ভুটানের সঙ্গে রয়েছে 699 কিমি, চীনের সঙ্গে রয়েছে 3488 কিমি এবং আমাদের আফগানিস্তানের সঙ্গে রয়েছে 80 কিমি। তাহলে এর মধ্যে কোনটির সঙ্গে সবথেকে বেশি রয়েছে? তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান অনুযায়ী চীনের সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু অপশান অনুযায়ী এখানে কি আছে? বাংলাদেশের সঙ্গে কিন্তু সবচেয়ে আমরা বেশি দেখতে পাচ্ছি। তাহলে এখানে বাংলাদেশটা উত্তর হয়ে যাবে। নেক্সট কি বলছে? হেমিস জাতীয় উদ্যান। হেমিস জাতীয় উদ্যান কিন্তু কোথায় রয়েছে এটা আমাদের জানতে হবে। তো কি প্রথমে বলছে সিমলা, তারপরে বলছে দার্জিলিং, তারপরে বলছে গুয়াহাটি, তারপরে কি বলছে দেখে নিই আমরা। তারপরে এখানে আমাদের অপশানটা এখানে দেওয়া নেই, তাহলে আমাদের তিনটা অপশান নিয়েই আমাদের কাজ করতে হবে। তাহলে কি বলছে? অপশান দেওয়া আছে, তারপরে বলছে লাদাখ। তাহলে কোনটা হবে? আমি একটা আপনাদের PDF আকারে একটা তথ্য দেব যে ভারতের প্রধান জাতীয় উদ্যানগুলি কোথায় উপস্থিত রয়েছে, যার উপর আগামী পরীক্ষাতে আপনার সুবিধা হবে। তো এখানে হেমি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? তাহলে আমাদের জানতে হবে এটা কিন্তু লাদাখে অবস্থিত। এই যে লাদাখ বলে রাজ্যটা দেখতে পাচ্ছেন, যা কেন্দ্রশাসিত অঞ্চল, সেই লাদাখে কিন্তু কি রয়েছে? হেমিস জাতীয় উদ্যানটা কিন্তু রয়েছে। তারপরে দেখুন নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে যে নেক্সট কোশ্চেন কি বলছে? নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, জলঙ্গি। তাহলে আমি এখানে আপনাদের দেখাই যে এই যে নামচা বারোয়া জায়গাটা ঠিক কোথায়। তাহলে আপনাদের মনে রাখতে হবে নামচা বারোয়া জায়গাটা কিন্তু এই জায়গাটা, যেটা যেখানে ভারতের পূর্বতম পর্বত রয়েছে, পূর্বতম শেষ পর্বত। তাহলে আমরা জানি কি যে এখান থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়ে এইভাবে প্রবেশ করে বাংলাদেশের ভিতরে এসেছে। তাহলে এই যে জায়গাটায় আমাদের কিন্তু কি হয়েছে? একটা রিফ্ট ভ্যালি বা র্যাম্প উপত্যকা কিন্তু সৃষ্টি হয়েছে। র্যাম্প উপত্যকা কি না, এইভাবে একটা উপত্যকা কিন্তু সৃষ্টি হয়েছে। তাই এইখানে অগভীর এই উপত্যকা সৃষ্টি হওয়ার জন্য এই নদীটা কিন্তু সামনের দিকে এগিয়ে না গিয়ে অরুণাচলের ভিতর দিয়ে এই দিকে কিন্তু প্রবেশ করেছে। তাহলে এখানে আমরা অবশ্যই বলতে পারি, তাহলে কোন নদীর ক্ষেত্রে বলবো যে কোন নদী এখানে নামচা বারোয়া দিয়ে কোন নদী প্রবেশ করেছে? তাহলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো যে ব্রহ্মপুত্র। তাহলে আমাদের অপশান ছিল গঙ্গা, যমুনা, জলঙ্গি, ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র আমাদের অপশান হয়ে গেল। নেক্সট যেটা হচ্ছে দেখুন যে নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? শিবালিক, সহ্যাদ্রি, হিমাচল আর হিমাদ্রি। তাহলে এখানে আমাদের মনে রাখা উচিত যে আমাদের
এইখানে দেখুন আমাদের হিমালয়ের যে অংশগুলো এখানে রয়েছে হিমাদ্রি, তারপরে হিমাচল, তার নিচে আছে শিবালিক, এদিকে আছে পশ্চিমঘাট পর্বত, এদিকে পূর্বঘাট পর্বত ছিল। এগুলো কাটা কাটা অংশ হিসেবে আসবে, ইররেগুলারিটি আছে। তাহলে এর মধ্যে কোনটা নয়? এখানে হিমাদ্রি, হিমাচল, শিবালিক থাকলে তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে কোন অংশটা নেই? নিশ্চয়ই সহ্যাদ্রি নেই। কেন না? পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে কিন্তু সহ্যাদ্রি, তার মানে এটা কিন্তু হিমালয়ের অংশ নয়। তাহলে এই কটা প্রশ্ন কিন্তু আমাদের 2019-এর পরীক্ষায় কিন্তু এসছিল, মিসলেনিয়াস পরীক্ষা। চলুন তারপরে জেনে নিই 2018 সালে কি প্রশ্ন এসছিল। 2018 সালে কি প্রশ্ন এসেছিল? প্রথম বলছে উলার লেক। তাহলে স্বাভাবিকভাবে কোথায়? এটা আমরা আশা করি আপনি গেস করতে পারছেন যে পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, জম্মু কাশ্মীর। তাহলে কি হবে? জম্মু কাশ্মীর। কেন? ভারতবর্ষের সাধু জলের সবথেকে বড় যে হ্রদ সেটা হচ্ছে উলার হ্রদ। মনে রাখবেন, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। ভারতবর্ষের সর্বাধিক বা সর্ববৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? সেটা হচ্ছে উলার হ্রদ। এরপরে দেখুন নেক্সট যে কোশ্চেন আসছে যে কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য কিন্তু রয়েছে। তাহলে এখানে আমাদের অপশান কি হবে? কোন অপশানটা? দেখুন হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম। এখানে কিন্তু কোনটা হবে? একদম প্রথম যে অপশানটা রয়েছে হরিয়ানা। এখানে আমি বলে দিই, এই যে উত্তরপ্রদেশ যে অপশানটা রয়েছে, এই উত্তরপ্রদেশে কিন্তু আমাদের অভয়ারণ্য রয়েছে। তারপরে আমরা যদি বলি সুলতানপুর এখানে রয়েছে। তাছাড়া আর কি রয়েছে? যে সেলিম আলী, গোয়া। এরকম অনেক অভয়ারণ্য কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে। সেগুলোর একটা পিডিএফ আকারে দেওয়া হবে, সেখানে আপনারা সেটা সহজেই প্রাপ্ত হবেন, মানে নিতে পারবেন। এবারে আসছে দেখুন আনাইমালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? আনাইমালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? দেখুন বলছে তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা। আমি আপনাদের একটু ছবিটাতে দেখাই যে কোথায় আনাইমালাই পর্বত রয়েছে। দেখুন এই আনাইমালাই পর্বতটা কোথায় রয়েছে? এইখানে আমরা এখনই বললাম পশ্চিমঘাট পর্বত রয়েছে, এই অঞ্চলে পশ্চিমঘাট পর্বত রয়েছে। তবে মনে রাখতে হবে এখানে রয়েছে নীলগিরি, তার নিচে রয়েছে আনাইমালাই, তার নিচে রয়েছে কার্ডামম। কার্ডামম হচ্ছে গিয়ে ভারতের দক্ষিণতম পর্বত, মনে রাখতে হবে। এবং তার এইখানে রয়েছে কিন্তু আনাইমালাই, যার সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? আনাইমুদি। তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না আনাইমালাই পর্বতের আনাইমুদি। তাহলে আনাইমালাইটা কোথায় হবে? তাহলে আমরা কোন উত্তরটা করব? দক্ষিণ ভারতের যেখানে আমি দেখালাম নিশ্চয়ই সেখানে তেলেঙ্গানা নেই, নিশ্চয়ই সেখানে হিমাচল প্রদেশ নেই, সেখানে মধ্যপ্রদেশ তো হবেই না। তাহলে আমরা কি করতে পারি? কেরালা অবশ্যই করতে পারি, যে কেরালার মধ্যে আনাইমালাই পর্বতটি অবস্থিত। এবারে পশ্চিমবঙ্গের কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি রয়েছে? আমরা একদম সহজেই বলতে পারি পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। এবারে এই প্রশ্ন না এসেও ঘুরিয়ে আসতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলাতে শুশুনিয়া আছে, বা পশ্চিমবঙ্গের কোন জেলাতে অযোধ্যা পাহাড় আছে, পশ্চিমবঙ্গের কোন জেলাতে মাওভাগ্নে পাহাড় আছে। তাহলে এটা পশ্চিমবঙ্গের যখন পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল পড়ানো হবে তখন কিন্তু সেখানে বিষয়টা থাকবে। আমরা জানি মাওভাগ্নে বীরভূমে রয়েছে, বাঁকুড়া শুশুনিয়া রয়েছে, পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় রয়েছে, যার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু গোর্গাবুরু আমরা জানি। তো এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। নেক্সট চলুন যেটা আমরা দেখব, যেটা হচ্ছে গিয়ে কি আমাদের নেক্সট প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে যে নিম্নোক্ত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদী বয়ে গেছে? তাহলে কৃষ্ণা নদীর যেটা একটা অংশ তুঙ্গভদ্রা, সেটা কোথায় রয়েছে? আসামে, নাকি অন্ধ্রপ্রদেশে, উত্তরাখণ্ডে, অরুণাচল প্রদেশ? তাহলে আমি যদি ভারতের এইখানে একটা ছোট্ট ম্যাপ এঁকে দেখাই, তাহলে কিন্তু কৃষ্ণা নদী এইভাবে গেছে। তাহলে স্বাভাবিকভাবে এইখানে কোন কোন রাজ্য আছে? এখানে নিশ্চয়ই স্বাভাবিকভাবে আসাম তো হবেই না, অন্ধ্রপ্রদেশ কথা, উত্তরাখণ্ড তো একদম উত্তরপ্রদেশ, সেখানে হবে না, এবং অরুণাচল প্রদেশ তো হবেই না। তাহলে স্বাভাবিকভাবে আমরা আরামসে বলতে পারি যে এখানে অন্ধ্রপ্রদেশ হবে, তাই তো? এখানে এরকমভাবে অন্ধ্রপ্রদেশ আমাদের যে রাজ্যটা রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে? অরুণাচল প্রদেশে কতগুলি উপভাষা প্রচলিত আছে? তাহলে এটা কিন্তু ভাষাভিত্তিক অংশ হিসেবে পড়তে হবে, এটা
60টি উপভাষা কিন্তু রয়েছে। এরপরে দেখো এই 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 যে অংশগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি পিডিএফ হিসাবে এই প্রশ্নগুলো সেখানে পাওয়া যাবে। এরপরে নেক্সট বলছে মঙ্গলয়েড ও ককেশয়েড মিলনক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? মঙ্গলয়েড এবং এটা হচ্ছে গিয়ে উপজাতি সম্প্রদায়, এই জাতি সম্প্রদায়, যে জাতির মিলনে সেখান থেকে বর্তমান যে জনজাতির বসবাস করে তাদের বসতি এখানে রয়েছে। তো এইটা কোথায় লক্ষ্য করা যায় সেটা মনে রাখতে হবে। সেটা কিন্তু জম্মু কাশ্মীর নাকি আসাম নাকি মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক, সেটা মনে রাখতে হবে আসাম। তারপরে চলুন, তারপরে কি বলছে এখানে প্রশ্ন হিসাবে বলছে যে এর মধ্যে কোন রাজ্যটি উদন্ত অভয়ারণ্য অবস্থিত? এর মধ্যে কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? সেটা কি হবে? সেটা আসাম, ছত্তিশগড়, কর্ণাটক নাকি উড়িষ্যা? তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু ছত্তিশগড় হবে, ছত্তিশগড়। এখানে বলে রাখি আসামে আমাদের কি রয়েছে? মানস রয়েছে, কাজিরাঙ্গা রয়েছে। আমরা যদি কর্ণাটকে যাই কি দেখতে পাবো? শরাবতী রয়েছে, ভদ্রা রয়েছে। আবার যদি আমরা উড়িষ্যা দেখতে পাই তাহলে কি? শিমলিপাল, ভিতরকণিকা। তার মানে এগুলো থেকেও শর্ট কোশ্চেন আসতে পারে। ভিতরকণিকা কোন রাজ্যে অভয়ারণ্যটি লক্ষ্য করা যায়? তাহলে এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেন হিসেবে আমরা পেলাম। এগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে টপিক হিসাবে আলোচনা হবে, আপনারা সেখানে যদি লক্ষ্য করেন ভালোভাবে এটা লক্ষ্য করবেন। এই জন্য আপনারা যারা চ্যানেলে আছেন তারা চাইবো যে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে ভিডিওগুলো আপনাদের কাছে উপযোগী হয়ে ওঠে। এরপরে বা আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাকে কিন্তু সবথেকে বেশি উৎসাহ বা খুশি দেয়। তো আপনাদের ওই সাবস্ক্রাইবের জন্য আমি কিন্তু অধিক আগ্রহী থাকি। তাই আমাকে সাবস্ক্রাইবের মাধ্যমে সাহায্য করে আপনাদের আমি সাহায্য করতে পারি, সেইটুকু আমি সাহায্য চাইব। এরপরে কি আছে যে দাক্ষিণাত্য মালভূমি 2013 সালের মিসলেনিয়াসের প্রশ্ন। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গর নাম কি? আমি এখনই কিন্তু বলেছি যে ভারতবর্ষের দাক্ষিণাত্য যে মালভূমি, যদি আমি সেই ছবিটা আপনাদের দেখাই, যে এখানে কিন্তু কি রয়েছে? দাক্ষিণাত্য মালভূমি কোনটা? এই যে ত্রিকোণাকৃতি ত্রিভুজাকৃতি অংশটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। তাহলে দাক্ষিণাত্য মালভূমির এদিকে পশ্চিম ঘাট, এদিকে পূর্ব ঘাট, এবারে এখানে নীলগিরি রয়েছে, এখানে রয়েছে গিয়ে আনাইমুদি, নিচে হচ্ছে কার্ডামম। তাহলে এই আনাইমালাই পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এইটাই হচ্ছে কি দাক্ষিণাত্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি তাহলে কি হবে? তাহলে এখানে কি দেখা যাবে? এখানে কিন্তু তাহলে আমাদের প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্ন কি ছিল? না, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি, উচ্চতম স্থানের নাম কি? তাহলে সেটা হবে কি আনাইমুদি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবারে এই যে নীলগিরি, এটা নিশ্চয় এর সর্বোচ্চ শৃঙ্গ দুধাবিতা। কালসুবাই এটা কিন্তু পূর্বঘাট পর্বতের বা একটা অংশ। মহাবালেশ্বর এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতে রয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে চলুন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত একটি শিল্প উন্নত একটা জায়গা দুর্গাপুর, যেখানে ভারতের রূঢ় বলা হয় এবং যেখানে আমাদের ভারতবর্ষের বৃহত্তম শঙ্কর লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে, সেটা কিন্তু দুর্গাপুরে। সেটা কোন নদীর তীরে? তাহলে এতগুলো বললাম, ভারতের রূঢ় কাকে বলা হয় প্রশ্ন আসতে পারে। এবারে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত লৌহ কারখানা কোনটা? দুর্গাপুর। তাহলে এখানে যদি প্রশ্ন করে কোন নদী? অজয়, ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে এখানে দামোদর নদীর তীরেই কিন্তু দুর্গাপুরটা গড়ে উঠেছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে শিল্প থেকে, আমরা প্রশ্ন করতে পারি, যেরকম আমাদের বানপুর কুলটি কোন নদীর তীরে? বরাকর নদীর তীরে। আমাদের টিস্কো কোন নদীর তীরে গড়ে উঠেছে? তাহলে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেখানে আসতে পারে যে আমাদের সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে কিন্তু কি গড়ে উঠেছে? টিস্কো কিন্তু গড়ে উঠেছে। এরকম অনেক প্রশ্ন আসতে পারে। বা শিল্প থেকে প্রশ্ন আসতে পারে যে কোন শিল্পকেন্দ্রটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে? রৌরকেল্লা কোন দেশের সহায়তায়? বিশাখাপত্তনম কোন দেশের সহায়তায়? ভিলাই কোন দেশের সহায়তায়? এগুলো কিন্তু প্রশ্ন হিসাবে আসতে পারে। এরপরে চলুন আমরা দেখব কি নেক্সট কি পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা কোনটি? স্বাভাবিকভাবে আমি যদি এইখানে একটা পশ্চিমবঙ্গের এরকম করে ম্যাপ আঁকি, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? এটা হচ্ছে গিয়ে কি পুরুলিয়া।
তারপরে এখানে আমরা দেখতে পাবো পশ্চিম বর্ধমান, তার উপরে রয়েছে এখানে বীরভূম, তারপরে এখানে রয়েছে এইভাবে বাঁকুড়া, তারপরে এখানে রয়েছে ঝাড়গ্রাম, তারপরে এখানে রয়েছে এরকম করে পশ্চিম মেদিনীপুর। স্বাভাবিকভাবে তাহলে সবচেয়ে পশ্চিমে, যেহেতু এটা ওয়েস্ট, এইদিকে ইস্ট, তাহলে সর্বপশ্চিমে আমরা কি দেখতে পাচ্ছি? পুরুলিয়াকে দেখতে পাবো। তাহলে পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমে জেলা। এবারে বলছে সুবর্ণরেখা নদী কোন জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে? তাহলে জানতে হবে যে সুবর্ণরেখা নদী কোথায়। বাঁকুড়াতে তো নেই অবশ্যই, কারণ ঝাড়খণ্ড থেকে প্রবাহিত হয়ে এসে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ভেতর দিয়ে এসে সেটা কোথায়? আমাদের পশ্চিম মেদিনীপুর হয়ে উড়িষ্যা দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে। তাহলে বাঁকুড়াতে হবে না, এখানে পুরুলিয়াতে তো হবেই না, পূর্ব মেদিনীপুর তো হবেই না, তার মানে কি পশ্চিম মেদিনীপুরের আমরা জানি যে এই সুবর্ণরেখা নদীটা কিন্তু প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন কি বলছে যে ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই, আমি একটা অপশান দিচ্ছি, যেখানে যে রাজ্যে একটা অন্যতম বড় লৌহ ইস্পাত কেন্দ্র আছে, বা বাইলাডিলা ভারতের সবচেয়ে বৃহত্তম লৌহ আকরিক খনি কোথায় আছে? সেই রাজ্যে কিন্তু ভিলাই আছে। তাহলে আমরা সহজেই বলতে পারবো যে ছত্তিশগড়, সেখানে কিন্তু ভিলাইটা আছে। এবারে মনে রাখতে হবে যে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, যেরকম উড়িষ্যাতেও কী রয়েছে? রৌরকেল্লা রয়েছে। অন্ধ্রপ্রদেশে কি আছে? বিশাখাপত্তনম। তাহলে এগুলোও কিন্তু আমাদের লৌহ ইস্পাত কেন্দ্র। আমাদের ভারতের পূর্ব উপকূলে অবস্থিত, একমাত্র উপকূলে অবস্থিত যে লৌহ ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম বা স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর এখানে কিন্তু আছে। তাহলে এক একটা জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। অন্ধ্রপ্রদেশের এই বিশাখাপত্তনম থেকে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর কোথায়? বিশাখাপত্তনম। উপকূলের পাশে গড়ে ওঠা একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্র কোনটা? বিশাখাপত্তনম। এই যে ভিলাই, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা, বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা, তাহলে কোনটা? বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা হচ্ছে কিন্তু ভিলাই, বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। নেক্সট চলুন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত? আমরা জানি শিলং একটা বৃষ্টির ছায়া অঞ্চল। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? যখনই আমরা দেখব যে যখন এই অঞ্চলের দিকে সমুদ্র থাকে, এই অঞ্চলে যদি সমুদ্র থাকে, তাহলে সমুদ্রের জলরাশির এইভাবে উপরের দিকে উঠে যখন এই অঞ্চলে মেঘ সৃষ্টি করে, বৃষ্টিপাত ঘটায়, তাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। কিন্তু তার এদিকে জলীয় বাষ্প থাকে না বলে তা ভারী হয়ে শুষ্ক হয়ে নিচের দিকে নামলে তা আবার উত্তপ্ত হয়ে পুনরায় উপরের দিকে উঠে যায়। এই অঞ্চলে এই জন্য বৃষ্টি হয় না, এই অঞ্চলটাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে ভারতবর্ষের এই যে অঞ্চলটায় আমরা যদি লক্ষ্য করি, এই অঞ্চলে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় আছে, এই অঞ্চলটায় মেঘালয় রাজ্যের। তাহলে এখানে আমরা কি দেখব? এখানে আমরা কি দেখব যে এর মধ্যে এই যে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়টা শিলংয়ের কোন দিকে? শিলং কিন্তু এই বৃষ্টির ছায়া অঞ্চলে, তার এদিকে কিন্তু কে রয়েছে? আমাদের চেরাপুঞ্জি, পৃথিবীর সর্ববৃহৎ বৃষ্টিবহুল কিন্তু অঞ্চল। তাহলে সেখানে কোন দিকে? মনে রাখতে হবে এটা কিন্তু পূর্ব দিকে। কীরকম? যদি ছবির দিকে তাকাই, ছবির দিকে আমরা যদি ভারতের এই ছবিটার দিকে তাকাই, তাহলে মৌসুমী জলবায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, মৌসুমী জলবায়ুর বঙ্গোপসাগরীয় শাখা কী হয়? এদিকে কিন্তু প্রবেশ করে, এদিক দিয়ে যায় আমরা জানি। এই যে এইভাবে যদি আমরা মানে যদি দেখি, তাহলে কি যদি এইভাবে অবস্থান করেছে, তাহলে এই পাশে এসে ধাক্কা লাগে, তাহলে এই পাশে এসে ধাক্কা লাগলে তার পূর্ব দিকে অবস্থান করবে শিলং, তাহলে এটা কিন্তু পূর্ব দিকে অবস্থান করেছে। এবারে আসি আমরা, এবারে নেক্সট কি বলছে? নেক্সট প্রশ্ন কি বলছে যে নৈনিতাল একেবারেই সহজ, কোথায় হবে? উত্তরপ্রদেশে তো হবেই না, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, কোথায় হবে? এখানে কিন্তু আমাদের প্রশ্ন কি হবে না, আমাদের প্রশ্ন হবে সি, হিমাচল প্রদেশ। যে আমাদের যেখানে হিল স্টেশন বা পর্যটন কেন্দ্রগুলো মুসৌরি, মানালি, তাহলে সেখানে কি আছে? নৈনিতাল। তাহলে সেই নৈনিতাল কিন্তু হিমাচল প্রদেশে অবস্থান করেছে। এরপরে দেখুন আসছে এর মধ্যে কোনটি অভয়ারণ্য?
আমাদের কি আছে, অভয়ারণ্য আছে, জাতীয় উদ্যান আছে, সংরক্ষিত অরণ্য আছে। তো এর মধ্যে কোনটি প্রশ্ন করা হচ্ছে যে এর মধ্যে কোনটি কি অভয়ারণ্য? তাহলে প্রশ্ন কি হবে? উত্তর হবে মধুমালায়। কেন? এগুলো সবই কিন্তু জাতীয় উদ্যান। আমরা জানি সুন্দরবন 1987-এ কী করা হয়েছে, তাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। এটা কিন্তু একটা জাতীয় উদ্যান। গরুমারা আমরা জানি এটাও একটা কিন্তু জাতীয় উদ্যান। এটাও কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, যেখানে এক শৃঙ্গ গন্ডার কিন্তু দেখতে পাওয়া যায়। করবেট উত্তরাখণ্ডে কিন্তু রয়েছে। এগুলো সবই কিন্তু জাতীয় উদ্যান। তাহলে এখানে উত্তর কোনটা হলো? মধুমালায়। তামিলনাড়ু রাজ্যে এটা কিন্তু রয়েছে, সবাইকে মনে রাখতে হবে যে মধুমালায় একটা কিন্তু অভয়ারণ্য। নেক্সট দেখুন এখান থেকে কি প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্ন যে স্বর্ণ, সোনা। তাহলে আমাদের এখান থেকে একটা টপিক হতে পারে যে খনিজ সম্পদ, বিভিন্ন খনিজ সম্পদ আমদানি এবং রপ্তানিতে কোন দেশ প্রথম, দ্বিতীয়, এইগুলোর একটা টপিক হতে পারে। তো সেখানে আপনার টপিক হিসাবে পড়াশোনা করুন। তাহলে এখন পর্যন্ত যদি আমরা টপিক দেখি, তাহলে প্রাকৃতিক টপিকে অভয়ারণ্য, হ্রদ, এই দুটো কিন্তু আমরা উল্লেখযোগ্য দিলাম। আর যদি অর্থনৈতিক ক্ষেত্রে শিল্পকে দেখি, সেখানে আমরা দেখতে পেলাম। তবে পার্বত্য প্রাকৃতিক ক্ষেত্রে আর একটা দেখতে পেলাম যে কোন পর্বতের শৃঙ্গ কোনটা, সেটা কিন্তু আমরা দেখলাম। তো সেটা আপনারা পড়তে হবে। আমরা এটা টপিক অনুযায়ী এটা করব। এরপরে কি বলছে, স্বর্ণ আমদানিতে বিশ্বের প্রথম কোন দেশ? তাহলে স্বর্ণ আমদানিতে কিন্তু মনে রাখতে হবে যে সুইজারল্যান্ড সবথেকে কিন্তু বেশি, কারণ আমদানি করে, রপ্তানি করে না। তাদের এই যে আমেরিকা, এদের উৎপাদন বেশি রয়েছে, ভারতেও মোটামুটি রয়েছে, কিন্তু সুইজারল্যান্ড কিন্তু সবথেকে বেশি আমদানি করে। এবারে দেখুন টিসকো, যেটা আমি এক্ষুনি বলছিলাম, পূর্বে আলোচনা করেছিলাম, আপনারা নিজেরা বলুন যে টিসকো কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর ভারতবর্ষের বেসরকারি বা সরকারি হিসাবে হোক সবচেয়ে বৃহত্তম, যেটা 1907 সালে তৈরি হয়েছিল, যেটা কোথায়? সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে তৈরি হয়েছিল। এই উত্তরটা বলেই দিলাম যে কোন নদীর তীরে, তাহলে জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে তৈরি হয়েছে। দামোদর, আপনাদের কমেন্টে আপনারা উত্তর দিন যে দামোদর নদীর তীরে কিন্তু কোন ভারতের গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত কেন্দ্রটা রয়েছে, আপনারা কমেন্ট বক্সে জানান। দেখুন আপনারা এই ভিডিওটা পছন্দ করছেন কি অপছন্দ করছেন, কি আরও কোয়ালিটি হাই হতে হবে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে, এমনকি ডিসলাইকও যদি হয় আপনারা করুন, তার জন্যও আমি কিন্তু অপেক্ষা করে রয়েছি। তবে আপনাদের লাইক কমেন্ট সেটার জন্য আপনারা নিশ্চয়ই করবেন, যেটা আপনাদের পছন্দ। এরপরে কি হচ্ছে, নেক্সট যেটা প্রশ্ন হচ্ছে গিয়ে কি, এখানে একটা প্রশ্ন থেকে গেছে, সেটা হচ্ছে গিয়ে যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? আমি এই আলোচনা করতে গিয়ে এক্ষুনি বলেছি, এখানে দেখুন যেহেতু বৃহত্তম বলেছে, এখানে কিন্তু সরকারি কি বেসরকারি কিছুই বলেনি। তাহলে কিন্তু আমাদের উত্তর দুটো হতে পারে। যদি সরকারি বলতো তাহলে আমরা বলতাম কি ভিলাই, এটা হচ্ছে গিয়ে কি সরকারি। কিন্তু যদি বলে বেসরকারি কোনটা, তাহলে বেসরকারি কোনটা, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু জামশেদপুর। তাহলে বৃহত্তম কোনটা? বেসরকারি, জামশেদপুর। আর ভিলাই কোনটা? সেটা কিন্তু সরকারি। আবার দুর্গাপুর যদি বলা হয় ভারতের রূঢ়, আবার যদি বলা হয় যে ভারতের বৃহত্তম শঙ্কর লৌহ ইস্পাত কারখানা, তাহলে কিন্তু দুর্গাপুর। আবার বোকারোও রয়েছে ছত্তিশগড়, আমরা জানি এটা। তাহলে এখান থেকে এক একটা অপশান থেকে এক একটা কিন্তু কোশ্চেন হতে পারে। এবারে চলুন আমরা যদি দেখি যে কি বলছে। নয় কি দেখব, যে সোমাশিলা বাঁধ, এটাও কিন্তু টপিক। বাঁধ কোন রাজ্যে কোন বাঁধ কিন্তু অবস্থিত? তাহলে প্রশ্ন দেখুন, কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? বিতর্কের কারণ কোন রাজ্যে কিন্তু এইটা সবথেকে বেশি বিতর্কের কারণ। কিছুদিন আগে আমরা পড়েছিলাম জল ভাগ নিয়ে, যে এই যে তামিলনাড়ুর মধ্যে জল ভাগাভাগি নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা সবাই নিশ্চয় জানি। তাহলে এখানে কিন্তু কি হবে, এই যে দেখুন নাগার্জুন বাঁধ নিশ্চয়ই নয়, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন বাঁধ রয়েছে, তাই সেটা হবেই না। তারপরে মেটুর বাঁধ তো হবেই না, কারণ মেটুর বাঁধ কোথায় আছে? তামিলনাড়ুতে, কিন্তু এটা কাবেরী নদীর উপর সৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে আমাদের মুল্লা পেরিয়ার বাঁধ, এটা কিন্তু কেরালাতে রয়েছে। তাহলে কোথায় হবে? কেরালা আর তামিলনাড়ুর মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে কোথায়, কোন বাঁধ হবে? সেটা কিন্তু এই যে মুল্লা পেরিয়ার বাঁধ। কিন্তু বাকিগুলো
সব কিন্তু কোথায় রয়েছে, যদি নাগার্জুন দেখা যায় বর্তমান তেলেঙ্গানাতে, কিন্তু সেটা অন্ধ্রপ্রদেশেই ছিল আগে। মেটুর বাঁধ সেটা কিন্তু তামিলনাড়ুতে রয়েছে। যদি বলা হয় পেরুনচানি বাঁধ, এটা কিন্তু তামিলনাড়ুতে রয়েছে। কিন্তু একমাত্র মুল্লাপেরিয়ার বাঁধ যেটা কেরালাতে রয়েছে। তাই এইটা কিন্তু কোন নদীর উপর সৃষ্টি? পেরিয়ার নদীর উপর সৃষ্টি। সেটা কিন্তু আমাদের এই নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। এরপরে আছে দেখুন অজয় নদী, যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অজয় নদী, দামোদর রূপনারায়ণ কংসবতী, সুবর্ণরেখা ও রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে এখানে কি মনে রাখতে হবে? এখানে আপনারা যদি দেখতে চান ক্লাস 9-এর ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের যে পশ্চিমবঙ্গের যে জলসম্পদ রয়েছে সেখান থেকেও আপনি পড়তে পারেন, বা ক্লাস 5-এর পরিবেশ বইয়ের দেখবেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী, সেখানেও কিন্তু এইগুলো ছোট ছোট লাইন করে খুব সুন্দর করে লেখা আছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদীর মিলন এবং বিভিন্ন জায়গা থেকে যে উপনদীগুলো বেরিয়ে এসছে। তাহলে এখানে কিন্তু উত্তর কি বলেছি, যে অজয় নদী দামোদর ও ময়ূরাক্ষী নদীর মধ্যবর্তী দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এরপর আসছে ভারতের উচ্চতম মালভূমি কোথায়? আমরা মালভূমির প্রকারভেদ যদি জানি তাহলে আমরা অবশ্যই বলতে পারবো। তাহলে মালভূমির প্রকারভেদ কি? আমরা জানি লাভা মালভূমি হয়, ব্যবচ্ছিন্ন মালভূমি হয়, মহাদেশীয় মালভূমি হয়, আর পর্বত বেষ্টিত মালভূমি হয়। আমরা যদি দেখি ভারতবর্ষের এই যে অঞ্চলে হিমালয় সৃষ্টি হয়েছে, এখানে লাদাখ বলে একটা রাজ্য রয়েছে। এই লাদাখ কি করছে? এখানে কিন্তু আমাদের চারিদিকে হিমালয় পর্বত, এদিকে কিন্তু তিব্বত, তার উল্টো দিকে উপরের দিকে পামির। তো এইখানে যে চারিদিকে যে মালভূমি, এই মালভূমি কিন্তু পর্বত বেষ্টিত। কেমন? যে এই দিকে মাঝখানে হয় মালভূমি আর চারিদিকে পর্বত থাকে। কেন না, ভঙ্গিল পর্বত সৃষ্টির কালে এই যে অংশগুলো সংকোচন প্রসারণে অংশগ্রহণ করলেও মধ্যবর্তী অংশ কোনোভাবেই সংকোচন প্রসারণে অংশগ্রহণ করে না, তাই পর্বতবেষ্টিত মালভূমিগুলোই সবথেকে বেশি সুউচ্চ হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে ভারতের সবথেকে বেশি উচ্চতম পর্বত কোনটা? তাহলে এখানে আমরা বলতে পারি ভারতের অন্তর্গত কোনটা হবে? তাহলে লাদাখ হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি। তারপরে চলুন নেক্সট কোশ্চেন, যেটা বলছে যে উলার লেক, আমরা পূর্বেই পড়েছিলাম যে এটা কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীরে। কিন্তু এখন প্রশ্ন আসছে সেটা কিন্তু শ্রীনগরে অবস্থিত। তাহলে শ্রীনগরের কোন দিকে অবস্থিত? তাহলে এটা কিন্তু সেই হ্রদ পড়ানোর সময় দেখুন কতটা পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন আসছে। বলছে শ্রীনগরের উত্তর পূর্বে, শ্রীনগরের উত্তর পশ্চিমে, শ্রীনগরের দক্ষিণ পূর্বে, নাকি শ্রীনগরের দক্ষিণ পশ্চিমে? তাহলে এখানে কিন্তু অপশানটা হবে শ্রীনগরের দক্ষিণ পূর্বে। প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে। এরপরে এই যে অংশগুলো আপনাদের কাছে কোনো সমস্যাই থাকবে না যখন আমরা টপিক অনুযায়ী করব, তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এটা স্কিপ করবেন না। এরপরে কি বলছে? গঙ্গা নদীর তীরে সবচেয়ে বড় শহর। আমরা এখানে অপশান দেখবই না, আমরা অপশানগুলোর মধ্যে কলকাতাটাকেই পুরোপুরি করে দেব। কেন না, কানপুর তো রয়েছে, কানপুর, লখনৌ উত্তরপ্রদেশের রাজ্য, দিল্লি তো হবেই না কারণ এটা যমুনা নদীর পাশে অবস্থিত। আর ভারতের যদি 3টা মেট্রোপলিটন শহর বলা হয়, কলকাতা, দিল্লি, মুম্বাই, এর মধ্যে কলকাতাই হচ্ছে সবচেয়ে বড় শহর, কারণ যমুনা নদীর পাশে কিন্তু দিল্লি। কানপুরের এবং লখনৌর তুলনায় কিন্তু কলকাতা আরও বেশি বড় একটা অংশ। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তাহলে কলকাতা হচ্ছে এটার অংশ। এরপরে চলুন, তারপরে কী বলছে, ভারতের উচ্চতম শৃঙ্গর নাম কি? এখানে কি দেওয়া রয়েছে? নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন, এভারেস্ট। তাহলে আমরা জানি যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত। নন্দা দেবী যেটা হিমাদ্রির অংশ, কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ নয়, এটা 6000 মিটারেরও বেশি, কিন্তু উচ্চতম নয়। কাঞ্চনজঙ্ঘা যেটা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কাঞ্চনজঙ্ঘা। আবার পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ, কিন্তু ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা? গডউইন অস্টিন। তাহলে কোনটা হবে? গডউইন অস্টিন হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ, যেটা কেটু নামেও পরিচিত, যেটা কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত। এবারে দেখুন এখানে যে এভারেস্ট, এটা কিন্তু আগে M50 নামেও কিন্তু পরিচিত ছিল। এটা আমাদের মনে শর্ট কোশ্চেন আসতেও পারে। এবারে ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? ঝিলাম নদী আমরা নিশ্চয় জানি যে সিন্ধু যেখানে নদী রয়েছে সেখানে কিন্তু তার উপনদীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ঝিলাম। তাহলে এখানে কোনটা হবে?
স্বাভাবিকভাবে আমাদের প্রথম প্রশ্ন বলে ঝিলাম কোথাকার নদী, না কোথাকার গুরুত্বপূর্ণ নদী, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান। তাহলে কী হবে, ঝিলাম চেনাব, আমরা নিশ্চয়ই নামগুলো পড়েছি, এগুলো কিন্তু জম্মু কাশ্মীরের পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী। ঠিক আছে, এরপরে দেখুন নেক্সট যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে কি বলছে এটা, রৌরকেল্লা, যেটা আপনাদের এখানে প্রশ্ন, রৌরকেল্লা ও লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? এটা আমি বলে রাখি কোথায়, উড়িষ্যায়। তাহলে উড়িষ্যাতে যদি অবস্থিত হয় তাহলে উড়িষ্যার প্রধান নদীগুলো কি কি? আমরা জানি মহানদী হচ্ছে উড়িষ্যার প্রধান নদী, কিন্তু এটা তো উড়িষ্যা থেকে সৃষ্টি হয়নি। আর কোন কোন নদী আছে? ব্রাহ্মণী নদী কিন্তু আছে। তাহলে এখানে গোদাবরী তো নিশ্চয়ই হবে না, কারণ এটা আমাদের পশ্চিম ঘাট পর্বত থেকে সৃষ্টি হয়েছে, অন্ধ্রপ্রদেশের ভিতর দিয়ে প্রবেশ করেছে। তাহলে উড়িষ্যাতে রৌরকেল্লা, তাহলে এখানে নেই। কোয়েল নদী হবে না। এবার এটা উপনদী, তাহলে কোন নদী পড়ে থাকলো? মহানদীর পাশ দিয়ে হবে না, গোদাবরীর পাশ দিয়ে হবে না, কোয়েল নদীর পাশ দিয়ে হবে না, তাহলে একমাত্র অপশান কি? ব্রাহ্মণী নদী। তাহলে ব্রাহ্মণী নদীর পাশে কিন্তু রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি রয়েছে। তাহলে দেখুন এখানে যদি আমরা লক্ষ্য করি কোন কোন বিষয়গুলো আমরা টপিক হিসাবে প্রিভিয়াস ইয়ারে পেলাম। পিএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ারকে ফলো করে, ওদের টপিকগুলো কিন্তু তারা ফলো করে। তাহলে আমরা নাম্বার 1 যে টপিকটা পেলাম সেটা হচ্ছে শিল্প। তাহলে শিল্প থেকে আমাদের ভালো পড়তে হবে, শিল্প থেকে কিন্তু ভালো পড়তে হবে। তাহলে আমরা কি টপিক পেলাম? শিল্প। এরপরে কিন্তু কি পেলাম? শিল্প থেকে পরে আমরা পেয়েছি যে অভয়ারণ্য, অভয়ারণ্য। আর কি পেলাম? আমরা কিন্তু পর্বত শৃঙ্গ পেলাম, পর্বত কোথায়, কোন পর্বত শৃঙ্গ পেলাম। এই টপিকগুলোর মধ্যে আরও অনেক টপিক রয়েছে, যেরকম লেক, লেক পেলাম, হ্রদ, হ্রদ একটা টপিক পেলাম। তাহলে এরকম অনেকগুলো টপিক রয়েছে। কোন নদীর পাশে কোন শহর, গুরুত্বপূর্ণ শহর, এগুলো কিন্তু রয়েছে। তো এই টপিকগুলোর উপরে যদি আপনারা পুরো ভিডিও সহজেই পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা এর পরে আরও ভালোভাবে প্রত্যেকটা প্রশ্নের ডেসক্রিপশন বা এই যে 4টা অপশান দেওয়া থাকবে, 4টা অপশান থেকেও যে এক একটা প্রশ্ন পেতে পারেন সেটা কিন্তু আমি আলোচনা করেছি। আরও এর পরবর্তী ক্ষেত্রে আরও ভালোভাবে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কিন্তু আমাদের এখানে মাত্র 4টা সালের পরীক্ষার প্রশ্ন দিয়েছি, পরবর্তীতে 2002 সাল পর্যন্ত আমি সমগ্রটা আলোচনা করব। তাই নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এই বলে